সুপ্রিয় দর্শক, আমি ফেরদৌসী স্বর্ণা স্বাগত জানাচ্ছি ঢাকা জার্নালের নিয়মিত অনুষ্ঠান জার্নাল ডায়লগে। আজ আমরা আলোচনা করব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে। আর আমাদের সাথে উপস্থিত রয়েছে ঢাকা জার্নালের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। স্বাগত আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন? আছি, ভালো আছি। জি বলুন। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আমি একটু প্রশ্ন করতে চাই, আমাদের বহুল আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সবাই মুখে আছে দিনটার জন্য, তো মাত্র একদিন বাকি। এই নির্বাচনে আমরা যে শুরু থেকে এ পর্যন্ত সময়টা জুড়ে সবকিছু মিলিয়ে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? অনেক ধন্যবাদ। ইতিমধ্যেই প্রচারণা শেষ হয়েছে, এখন ক্ষণগণনার পালা। নির্বাচনটা কখন হবে? এই নির্বাচনটা শুরু থেকে একটা অনিশ্চয়তার মধ্যে ছিল বলা যায়, কারণ নানাভাবে নানা জায়গা থেকে বলা হচ্ছিল যে নির্বাচন হবে কিনা, নির্বাচন হতে পারবে কিনা। অনেক ষড়যন্ত্র তত্ত্ব এসছে, মানুষ কথা বলেছে, টেলিভিশনের টক শোতে, ইউটিউবে, ফেসবুকে, নানা জায়গায় কথা বলেছে। কিন্তু শেষ পর্যন্ত, এমনকি রাজনৈতিক সমাবেশও, কিন্তু শেষ পর্যন্ত এই সরকার যেটি বলেছিলেন, সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার মন্ত্রিসভার সদস্যরা, উপদেষ্টা পরিষদের সদস্যরা, কর্মকর্তারা, নির্বাচন হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন হতে চলেছে। মোটামুটি বলা যায় নিশ্চিতভাবেই নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের একটি বড় দিক ছিল সেটা হলো যে প্রচারণায় আমরা যে নির্বাচনী আমেজ যেটাকে বলি, নির্বাচনী ঝড়, সেটা যেন অনেকদিন পর বাংলাদেশে ফিরে এলো। এবং বিতর্ক হয়েছে, প্রার্থীরা একে অন্যকে কথার মারপিছে আটকাতে চেষ্টা করেছেন, আঘাত করার চেষ্টা করেছেন। দলগুলো খুব নানা ধরনের সমীকরণের ভিতর দিয়ে গেছে। আমরা দেখেছি একটা 10 দলীয় জোট হয়েছে জামাতের, যদিও সেটা শেষ পর্যন্ত 11 দলীয় জোট ছিল, সেখান থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে গেছে। বিএনপি কোনো ধরনের জোটে যায়নি। এনসিপি একবার বিএনপি দিকে যেতে চেয়েছে, আর শেষ পর্যন্ত জামাতের কাছে গেছে। সুতরাং নির্বাচন নিয়ে যে ধরনের কেমিস্ট্রি হয়, রসায়ন হয়, বিকিরণ হয়, সবই আমরা এর মধ্যে দেখতে পেয়েছি। আরেকটা হলো যে নির্বাচনের প্রচারে সহিংসতার প্রসঙ্গ আসে। পত্রিকায় দেখলাম আমরা 17 জন মারা গেছে বলা হয়েছে তফসিল ঘোষণার পর থেকে, যদিও সরকার বলছে 5 জন মারা গেছে। তবে সামগ্রিকভাবে নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য সরকার, নির্বাচন কমিশন, সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করেছে, পুলিশ, আনসার, সবাই শেষ পর্যন্ত একটা সাধারণ পরিবেশ রাখার চেষ্টা করেছে এবং কিছুটা সফল হয়েছে বলে আমি মনে করি। ভোটারদের মধ্যে একটা আস্থা এসছে যে তারা ভোট দিতে পারবেন। এবং এবারে যেহেতু 2টি ভোট একদিনে হচ্ছে, গণভোট এবং সংসদ নির্বাচন, ফলে অন্য একটা আমেজও আছে কিন্তু, যে কে কীভাবে দিবে। গণভোটের ব্যাপারে একটা কথাই প্রযোজ্য, সেটা মনে হয় যে নির্বাচনটার জন্য যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো বোধহয় আর একটু সহজবোধ্য করলে ভালো হতো, মানুষকে বুঝিয়ে বলা যেত সাধারণ মানুষের জন্য। কিন্তু যাই হোক না কেন, মানুষ এখন ভোট দিতে যাচ্ছে এবং নির্বাচনের প্রচার অভিযান যেভাবে চলেছে, আমরা মনে করি যে নির্বাচনটা সুষ্ঠুভাবেই হবে, এখন পর্যন্ত যেটুকু পরিবেশ আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, এটা একটা খুব ভালো দিক বলেছেন যে আসলে সাধারণ জনগণ যারা যারা পড়তে জানে না বা পড়তে জানলেও যাদের কাছে সময় নেই, তারা কিভাবে গণভোট সম্পর্কে এত প্রশ্ন কিভাবে পড়ে হ্যাঁ বা না এর ভিত্তিতে যাবে আসলে। আচ্ছা, একটু পরের প্রশ্নে চলে যাই। এই যে নির্বাচন কমিশন, কত সমালোচনা আলোচনা এসেছে, মানুষের মনে কত রকম দ্বিধাদ্বন্দ্ব এসেছে, তো এইবার যে নির্বাচন কমিশন নিয়ে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে নির্বাচন কমিশন এই নির্বাচনে? এই নির্বাচনটা আমি বলবো বাংলাদেশের নির্বাচন কমিশনের জন্য ভাবমূর্তি ফিরিয়ে আনার নির্বাচন। কারণ 2014, 18 এবং 2024 এই 3টি নির্বাচনে নির্বাচন কমিশন প্রতিষ্ঠান হিসেবে আমি বলবো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। নির্বাচনের কোনো ব্যাকরণই তারা মেনে চলতে পারেনি এবং সবাই যেটা বলতো যে নির্বাচন কমিশনের মেরুদণ্ড খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জায়গা থেকে দেখলে এই নির্বাচন কমিশন আমি বলবো তাদের সামনে বড় চ্যালেঞ্জ এবং নির্বাচন কমিশনের একটি ভাবমূর্তি ফিরিয়ে আনার নির্বাচন। এখন পর্যন্ত নির্বাচন কমিশন সেখানে সফল হয়েছে এবং আমি যেটা মনে করি যে নির্বাচন কমিশনের সামনে এখন চ্যালেঞ্জ হলো যে আরও সুষ্ঠু করে নির্বাচনটা সম্পন্ন করা এবং ভোটের ফলাফল নিয়ে যেন কোনো বিতর্ক না থাকে। শুরু থেকে নির্বাচন কমিশন আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন অংশীজনের সাথে কথা বলেছে, তারা তাদের যেটুকু ডেলিভার করা সেটা দিয়েছে।
একটা কথা আপনাকে বলি, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে, এটা ঠিক, কিন্তু নির্বাচনের মূল খেলোয়াড় কিন্তু আসলে রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রার্থীরা। তারা যদি মাঠে সংযত আচরণ করে, গণতান্ত্রিক আচরণ করে এবং সরকার যদি সম্পূর্ণ সহযোগিতা করে আইন শৃঙ্খলা এবং প্রশাসনিকভাবে, তাহলে নিশ্চয়ই একটি ভালো নির্বাচন আমরা প্রত্যাশা করতে পারি এবং সেটা হবে বলেই আশা করছি। সবসময় কিন্তু এই বিষয়গুলোর উপরে অনেক কিছু নির্ভর করে। প্রার্থীরা যদি এবং রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা হলো নির্বাচনের, আপনি বলতে পারেন তারা হলো আসল স্টেক হোল্ডার। নির্বাচক মণ্ডলী হলো মানুষ, মানুষ নির্বাচিত করবে, কিন্তু যাদের নির্বাচিত করবে তাদের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। সুতরাং এই নির্বাচনটাকে আমি বলবো যে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ফিরিয়ে আনার নির্বাচন। জি, আসলে বিষয়টা আসলে সেরকম। পরের প্রশ্নে যাচ্ছি। ভোটাররা, সাধারণ জনগণ, তারা কিন্তু অনেক দিন পর খুব আশা করে আছে ভোট দিতে যাবে, ভোট দিবে। তো এই নির্বাচন কমিশন প্লাস সরকার কতটুকু চ্যালেঞ্জের মুখে আছে এই বিষয়টা নিয়ে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচনের দিন, অর্থাৎ এখন পর্যন্ত যা হয়েছে হয়েছে, কিন্তু নির্বাচনের দিন কেন্দ্রের, সারা দেশে যে কেন্দ্রগুলো আছে, অসংখ্য কেন্দ্র, তো হাজার হাজার কেন্দ্র, সেই কেন্দ্রগুলোর নিরাপত্তা এবং সেখানে মানুষ যেন, ভোটাররা নিশ্চিন্তে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, সেই পরিবেশটা বজায় রাখা। সুতরাং আপনি বলতেই পারেন যে আইন শৃঙ্খলা একটা বড় চ্যালেঞ্জ। এটা নির্বাচন কমিশনের জন্যই বড় চ্যালেঞ্জ, যেহেতু প্রতিদ্বন্দ্বিতা হয় এবং কোনো কোনো জায়গায় এটা সহিংসতার রূপ নেয়, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা শেষ পর্যন্ত আমাদের এখানে বিদ্বেষে রূপান্তরিত হয়, সেসব কারণে দেখা যায় যে পরিস্থিতি খারাপের দিকে যায়। এটা খুব শক্ত হাতে আমাদের নিয়ন্ত্রণ করতে হয় এবং নির্বাচন কমিশনের এখানে বড় ভূমিকা আছে, আইন শৃঙ্খলা বাহিনীর বড় ভূমিকা আছে। এবং আমি বলবো যে ভোটাররা তো অধীর আগ্রহে অপেক্ষা করছে, যেটা আপনি বললেন, তারা একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন দেখতে চায়, নিজেরা অংশ নিতে চায়। এবং আমরা যেটা টেলিভিশনে দেখি, ইন্টারনেটে দেখি যে বিদেশে মানুষ নির্বাচন অংশগ্রহণ করে ভোটটা দিয়ে খুব সুন্দর করে হেঁটে আবার অফিসে চলে যাচ্ছে, যার যার কর্মস্থলে চলে যাচ্ছে, বাড়ি ফিরছে, একদম সাদামাটা পরিবেশ। হয়তো সেটা বাংলাদেশে হবে না, কিন্তু একদিন নিশ্চয়ই সেটা হবে। সেটার প্রক্রিয়া যেন এবারই শুরু হয়, সেই প্রত্যাশাটা আছে আমাদের কাছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষের মধ্যে একটু আতঙ্ক রয়েছে, দিনটা কেমন যাবে, মানে ভোট দিতে যাব কিনা। অনেকেই আছে যারা এরকম ভাবে চিন্তা করছে। যা হোক, পরের প্রশ্নে না, যাচ্ছি। এটা একটা আতঙ্কের কথা আপনি বলেছেন, জি, এটা কিছুটা অবশ্যই। আতঙ্ক আছে, জি। বিশেষ করে যেহেতু আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারছে না তাদের কার্যক্রম হুম, হুম, নিষিদ্ধ হুম। থাকার কারণে, হুম, হুম, হুম। এবং তাদের কর্মী সমর্থকরা অনেকে একটা ভয়ের পরিবেশে আছে যে তারা কি যাবে কি যাবে না। আমার কাছে মনে হয় ভোটার, সব ধরনের ভোটার, যেই জায়গা থেকে আসুক না কেন, জাতি, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে, সকল ভোটারের নিশ্চয়তা, নিরাপত্তা নিশ্চিত করাটা নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। জি। আহ, এই যে ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না, এই জিনিসটা কিন্তু বাতিল করা হয়েছে। তো এটাকে আপনি কিভাবে দেখছেন সার্বিকভাবে? এটা চিন্তাটা আসলো কি করে, এটাই একটা বড় হুম, চিন্তা। হুম, হুম। ধরেন যে সাংবাদিকরা, তারা কি মোবাইল ছাড়া সেখানে যাবে, অথবা ক্যামেরা ছাড়া যাবে? কিংবা ধরেন পর্যবেক্ষকরা, হুম। যারা নির্বাচন, দেশ বিদেশের পর্যবেক্ষকরা চলে এসছেন, তারা কাজ শুরু করে দিয়েছেন, তারা কি এখন এটা ছাড়া করতে পারবেন? এদের কথা বাদই দিলেন। প্রচুর ভোটার, বাংলাদেশে 12 কোটি মানুষের হাতে মোবাইল আছে, তারা কি ভোট কেন্দ্রে মোবাইলটা রেখে যাবেন? কোথায় রেখে যাবেন? কার কাছে রেখে যাবেন? ভোট কেন্দ্রগুলো কি এই নিশ্চয়তা দিতে পারবে যে কারো কাছে মোবাইলটা রেখে গেলে, অথবা এমন কোনো হুম। সিস্টেম তৈরি করা গেছে যে তিনি ভোটটা দিয়ে এসে, ফেরত এসে মোবাইলটা নিয়ে বাড়ি ফিরতে পারবেন? আমার কাছে মনে হয় চিন্তাটাই ঠিক ছিল না। তবুও ধন্যবাদ জানাই যে পুনর্বিবেচনা করার জন্য, এবং এটি একটি ভালো সিদ্ধান্তই হয়েছে। মোবাইল ফোন আজকের যুগে আসলে দূরে রাখা যায় না, মানুষ হাতে একদমই নিয়েই তাই। ঘোরে। হুম, জি, 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 একদমই তাই। একটা বিশেষ কথা যেটা না বললি না, সামাজিক যোগাযোগ মাধ্যম। মানে আমাদের যেমন প্রতিদিনের খাবার, সেরকম হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, ভিউ ব্যবসার জন্য নানা ধরনের প্রচার প্রচারণা, অনেক কিছু। তো এই জিনিসটাকে প্রতিরোধ করতে মানে আমাদের নির্বাচন কমিশন কি করতে পারতো বলে আপনি মনে করেন, বা কোনো পদক্ষেপ? এখন পর্যন্ত নির্বাচন কমিশন চেষ্টা করেছে গুজব, অপতথ্য, সেগুলোকে চ্যালেঞ্জ করা। সরকারের দিক থেকেও চ্যালেঞ্জ ছিল, কিন্তু এটা আসলে এত বেশি। বাংলাদেশে যে পরিমাণ ফেসবুক ইউজার আছে, সারা ইউরোপে জনসংখ্যা এত নাই, ফলে তার তো একটা ইম্প্যাক্ট পড়ে। এবং আমাদের এখানে ফেসবুক গভর্নেন্স বলা হয়, আমাদের অনেক সরকারি সিদ্ধান্ত হয় ফেসবুক মতামতের ভিত্তিতে, ইউটিউব তো আছেই। সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যম একটি বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ
আমরা যেটা বলবো ইলেকশনের দিন, নির্বাচনের দিন আরও বড় আকারে সামনে উপস্থিত হবে। বিভিন্ন ধরনের ফেক ভিডিও, ডিপ ফেক, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ইত্যাদি বিষয় সামনে উপস্থিত হবে। নির্বাচন কমিশন আমি জানি না প্রতিষ্ঠান হিসেবে কতটা সক্ষম, কিন্তু তার একটা প্রাতিষ্ঠানিক সক্ষমতা লাগবে তাৎক্ষণিকভাবে সেগুলোকে মোকাবেলার জন্য, অপতথ্যকে মানে মোকাবেলার জন্য, মানুষকে বোঝানো যে এগুলো অপতথ্য, মানুষের নিজস্ব বিচার বিবেচনাও রাখা প্রয়োজন। একটা কিছু দেখেই যেন বিভ্রান্ত না হয়, যেন শেয়ার করে না ফেলে, যেন সেটার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিয়ে না ফেলে, মানুষকেও একটু চেষ্টা করলেই কিন্তু পারা যায় যেটা সঠিক কিনা। সুতরাং এখানে নাগরিকদের দায়িত্ব আছে, এখানে প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের দায়িত্ব আছে, এখানে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে, তারা যেন তাদের কর্মীদের দ্বারা এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয়। কিন্তু তারপরেও আপনি যেটা বলেছেন এটা হলো সত্য, এটা হলো বাস্তবতা, যে এই গুজব থাকবে, অপতথ্য থাকবে, এবং সেটাকে মোকাবেলা করেই নির্বাচনটাকে শেষ পর্যন্ত একটা সফল পরিসমাপ্তির দিকে নিয়ে যেতে হবে। একদমই তাই, আমরাও তাই চাই যাতে নির্বাচনটা ঠিকঠাক হয়। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে? মানুষের অংশগ্রহণটা অনেক গুরুত্বপূর্ণ যে কোনো নির্বাচনে। হ্যাঁ, একটি রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, সে আসছে না বা তাকে আসতে দেওয়া হয়নি, কিংবা তার কার্যক্রম নিষিদ্ধ এবং বিচারের মুখোমুখি তার দলের প্রধান সহ আরও অনেকেই। তো বলতে গেলে পুরো নেতৃত্বই এখন দেশ ছাড়া, তার অঙ্গ সংগঠনগুলোরও সেভাবে কার্যক্রম নেই। সেই হিসেবে অনেকে বলছেন যে এই নির্বাচনটা হয়তো অংশগ্রহণমূলক হবে না। কিন্তু আসলে শেষ পর্যন্ত যদি প্রতিদ্বন্দ্বিতা হয়, নির্বাচন সুষ্ঠু হয়, মানুষ যদি ব্যাপকভাবে ভোট দিতে আসতে পারে, তাহলে আপনাকে এটা বলতে হবে যে নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। এবং এটাকে মেনে নিয়েই আগামীতে আরও বড় অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বাংলাদেশকে তৈরি থাকতে হবে। বাংলাদেশে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসবে, এটা দিয়ে প্রত্যাশা, এবং এটার মাধ্যমেই আসলে বাংলাদেশকে নতুন যুগে প্রবেশ করতে হবে। আমাদের ভিতরে কাদা ছোড়াছুরি, বিদ্বেষ, বিভাজন অনেক হয়েছে, এবং আমাদের বৈপরীত্য আছে, বিভাজন আছে, রাজনৈতিক মতাদর্শে অমিল আছে, কিন্তু শেষ প্রশ্ন তো দেশটার শাসন ব্যবস্থাকে একটি পর্যায়ে নিয়ে যেতে গেলে এই নির্বাচনটার গুরুত্ব অনেক বেশি, আপনি যেভাবেই তাকে সংজ্ঞায়িত করেন না কেন। বহির্বিশ্ব এই সম্প্রদায়ের কতটুকু আর কি প্রভাব থাকবে নির্বাচনে? এই নির্বাচনটাকে কেন্দ্র করে আমি বলবো আন্তর্জাতিক সম্প্রদায় বড় দৃষ্টি রাখছে বাংলাদেশের দিকে। বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি দেশ, এবং যেহেতু জনসংখ্যার দিক থেকে আমরা একটা বড় দেশ, এই সমস্ত কিছুকে কেন্দ্র করে আমাদের আঞ্চলিক অবস্থান, এবং যেহেতু বাংলাদেশ অনেকদিন পরে একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন করছেন গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য, সেই কারণে এই নির্বাচনে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই দৃষ্টি আছে। এবং আমি বলবো যে এই প্রথম একটা নির্বাচন এত বেশি নজর কাটতে পেরেছে। আমরা দেখছি পর্যবেক্ষকরা এসছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে এসছে, আরও অন্যান্য জায়গা থেকে এসছে, এখানে জাতিসংঘের একটা দৃষ্টি আছে, এবং সকলে মিলে তাদের একটা বড় নজরদারি বাংলাদেশের নির্বাচনের দিকে আছে। এই নির্বাচন অবশ্যই সুষ্ঠু এবং স্বাভাবিক প্রক্রিয়ার ভিতর দিয়ে পরিণতি ঘটলে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে নতুনভাবে আসলে চিনবে। বাংলাদেশের সম্পর্কগুলো জাতিসংঘের সাথে, বিভিন্ন দেশের সাথে, আঞ্চলিক, আন্তর্জাতিক প্রত্যেকটা ক্ষেত্রে, এবং দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক যে সংস্থাগুলো আছে, তাদের সকলের সাথে বাংলাদেশের সম্পর্কের নতুন মাত্রা যুক্ত হবে এই নির্বাচনের ভিতর দিয়ে। সুতরাং বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতি, বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশ, এবং বাংলাদেশ গণতন্ত্রের পথে নবযাত্রা করছে। সুতরাং আন্তর্জাতিক সম্প্রদায় এখানে অবশ্যই তাদের একটা সংযুক্তি আছে, তারা খবর রাখছে, নজর রাখছে কেমন নির্বাচন হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো বলেছেন। আসলে আমাদের শেখার অনেক কিছু আছে আপনার বক্তব্যের মধ্যে দিয়ে। আজকে আপনাকে পেয়ে আমরা সত্যি মুগ্ধ। দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।